পাঠাও উই স্টার্টেড অফ উইথ দি আইডিয়া দ্যাট এখন যেটা পাঠাও পার্সেল, যে ইনস্ট্যান্ট ডেলিভারি, দ্যাটস ওয়াই দ্য নেম ইজ পাঠাও। তো আপনার কি মনে হয় যে উদ্যোক্তাদের ক্ষেত্রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হেল্প করে, নাকি ধরেন যে এটা আসলে ম্যাটার করে না? আমার যত শেখা হয়েছিল সব হচ্ছিল অনলাইনে শেখা, হ্যাঁ, ইউটিউব দেখে আর বই পড়ে। সো ধরেন আফটার বিল্ডিং দ্য প্রোডাক্ট দেন হচ্ছে মানুষকে তো জানাতে হবে। সো ওই জায়গাটাতে ওটা কি ইজি ছিল আপনাদের জন্য? মানুষজন লাইফেই কত ক্রাইসিস হয়, তো আরো বেশি ক্রাইসিস হয়, হাউ ইউ রেসপন্ড টু দোজ ক্রাইসিস। তো তখন যখন আপনি চ্যালেঞ্জগুলো দেখলেন, তখন আপনার মাইন্ডের ভিতরে কি চলতেছিল, যে কেন আপনি মনে করলেন যে এটা ডুয়েবল, মানে কোথা থেকে ইন্সপিরেশন পেলেন? ইউর চ্যালেঞ্জেস আর ইউনিক টু ইউ, হ্যাঁ, সব জাস্ট কিপ ইউর হার্ট ওপেন, লার্ন ফ্রম এভরিওয়ান এন্ড অ্যাপ্লাই দ্য থিংস দ্যাট অ্যাপ্লাই টু ইউ। হোসাইন মোহাম্মদ ইলিয়াস, যিনি পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ডিজিটাল সার্ভিসের এক বিরাট পরিবর্তনের অংশ। তার উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব অনেক স্টার্টআপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস। আজ আমরা জানব তার উদ্যোক্তা জীবন, স্টার্টআপ চ্যালেঞ্জ, ব্যক্তিগত জীবন ও দৃষ্টিভঙ্গি সবকিছু সম্পর্কে। উদ্যোক্তা কথায় আমাদের আজকের এপিসোডের অতিথি হোসাইন মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছেন আশা করি। উদ্যোক্তা কথার নতুন পর্বে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, মাহমুদুল হাসান সোহাগ। তো আজকে যে উদ্যোগটা নিয়ে আজকে আমরা গল্প করব, আড্ডা দেব, এই উদ্যোগ এবং এই উদ্যোক্তার কথা বলতে গেলে আমার প্রথমে ছোটবেলার স্মৃতি স্মরণে আসে। ছোটবেলা যখন স্কুলে যেতাম, তা আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, তখন একটা কালচার ছিল যে রিক্সাতে করে কেউ যাচ্ছে, তো আমরা ইশারা দিতাম। তো যে রিক্সাতে একজন বসে আছে তারা মোস্টলি থামাতো, দেন হচ্ছে আমাকে ওই রিক্সায় তুলে দেওয়া হতো। সো আমরা শেয়ার করে স্কুলে যেতাম, রিক্সা শেয়ার করে। তো এটা অ্যাকচুয়ালি আমার ধারণা অনেকগুলো মফস্বলে এটা চালু ছিল। সো এই জিনিস তারপর আস্তে আস্তে বাংলাদেশ থেকে উঠে যায়। বাট এই যে রিসোর্সের একটা চমৎকার ইউটিলাইজেশন, যে সিটে দুজন বসতে পারে, একজন মাত্র যাচ্ছে, সেই জিনিসই বাংলাদেশে ডিজিটাল ফর্মে যখন ফিরে আসলো, এবং দ্যাট ওয়াজ এ হিউজ সাকসেস। আমি যে উদ্যোক্তার কথা বলছি নিশ্চয়ই আপনারা গেইজ করছেন, পাঠাও এবং তারপরে আরও অনেক কিছু। সো আমরা খুবই খুশি আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন হোসেন মোহাম্মদ ইলিয়াস। কেমন আছেন আপনি? ভালো আছি। তো ইলিয়াস ভাইকে আমরা আজকে পেয়েছি। আমরা আজকে তার পাঠাওয়ের শুধু গল্প না, তারপর উনি আরও স্টার্ট আপ করেছেন, সেগুলোর গল্প, তারও আগে ওনার কি ফেইলিউর আর সাকসেস ছিল, সোজা কথা ওনার উদ্যোক্তা জীবন থেকে আমরা আজকে অনেক কিছু শেখার চেষ্টা করব। তো আমি সবার আগে জানতে চাই, সেটা হলো যে যেহেতু আপনার উদ্যোক্তা জীবনকে আমরা ফোকাস করব, আপনার আর্লি লাইফের সাথে আমরা একটা কানেকশন জানতে চাই, যে ইজ দেয়ার এনিথিং সামথিং ইন ইউর আর্লি চাইল্ডহুড যেটা আপনার এই উদ্যোক্তা হওয়ার যে জার্নি, কোনোভাবে ওটা সূতিকাগার ছিল, ওখান থেকে কোনো ইন্সপিরেশন, কোনো স্টোরি, এনিথিং, বা কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? আর্লি হচ্ছে যে আমার দাদা ওয়াজ এ বিজনেসম্যান, হ্যাঁ, আমাদের হচ্ছে একটা নারিকেল তেলের ব্যবসা ছিল। ওকে, হ্যাঁ, আরাম নারিকেল তেল, এটা আরাম, হ্যাঁ, বাহ সুন্দর নাম। হ্যাঁ, সো আরাম ছিল আমার দাদির নাম। সো দাদা আরাম নারিকেল তেল শুরু করেছিল, এবং আমি আসলে খুব ক্লোজলি ওটা দেখিনি, বাট ওটার কথা আমি শুনছি। হ্যাঁ, we had one of the first TV ads তখন 1980 late 1980 TV ad, সেটার ভিডিওগুলো দেখতাম, and that was also very inspiring যে দাদারটা দেখে। হ্যাঁ, আমার আব্বুও কিছু বিজনেসের শুরু করেছিল, none of them were very big, but আমাদের ফ্যামিলিতে there was always a কালচার ছিল যে বিজনেসের। হ্যাঁ, সো কিন্তু আমার আম্মু আসলে চাই নাই যে আমি বিজনেস করি, কারণ দেখে যেহেতু এসেছে আমার দাদাকে আব্বুকে, যে আচ্ছা এটা বিজনেস করা ইজ ভেরি রিস্কি, হ্যাঁ, রাইট, আপস এন্ড ডাউনস, অনেক আপস এন্ড ডাউনস আছে, অনেক টেনশন আছে এটা করতে গেলে। হ্যাঁ, সো আমার আম্মু কখনো চাই নাই যে আমি বিজনেস করি, বাট আমি তো দেখে আসছি কিভাবে করতে হয়। সো আপনার কি মনে হয় যে উদ্যোক্তাদের ক্ষেত্রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হেল্প করে, নাকি ধরেন যে এটা আসলে ম্যাটার করে না, কোন রিলেশন আছে কিনা? আই ডোন্ট থিঙ্ক ইট ম্যাটার্স, কিন্তু it is about যে an appetite of taking risks. হ্যাঁ, একটা যে কোনো একটা বিজনেস শুরু করতে গেলে কিন্তু রিস্ক নিতে হয়, রাইট। এটা হচ্ছে একটা টাইমের রিস্ক আছে, একটা মনিটারি রিস্ক আছে। হ্যাঁ, অ্যাটিটিউড। এখন আমি যদি ছোটবেলা থেকে দেখে আসি যে আচ্ছা আমার আশেপাশের মানুষজন রিস্ক নিতেছে, আই উইল বি মোর কমফোর্টেবল টেকিং দ্যাট রিস্ক ফর শিওর, রাইট। সো তো মানুষ যদি ইন্সপায়ার হতে চায়, অবশ্যই ফ্যামিলির বাইরে থেকে ইন্সপায়ার হতে পারে, বাইরে থেকে, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। তো আপনার এন্টারপ্রেনারশিপ লাইফটা তাহলে কবে থেকে শুরু ধরে নেওয়া যায়? যেমন অনেকে থাকে না একদম ছোটবেলাতেও কিছু একটা করে টরে, তাই না, ওরকম কিছু, নাকি আর টু লেটার স্টেজে? ছোটবেলায় যেগুলো হতো, ইটস ওয়াজন্ট এনিথিং মিনিংফুল আর ইম্প্যাক্টফুল, রাইট।
I think the first business that I started, and again it didn't really work out, হচ্ছে যে আমি যখন স্কুল লাইফে ছিলাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম স্কুল লাইফে? হ্যাঁ। মানে কোন ক্লাসে থাকতে? 11, আচ্ছা। so একটু পরে, হ্যাঁ, বাট ইউ নো উই গট মেবি ওয়ান ক্লায়েন্ট এভার, দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, তারপর এটা চলে নাই। বাট আফটার আ ওয়াইল আমি ইউনিভার্সিটি শুরু করার পর থেকেই হচ্ছে যে আমি কিছু না কিছু করতে যাচ্ছিলাম, অ্যান্ড তখন তো অ্যাকচুয়ালি ইন্টারনেট এর অ্যাক্সেসিবিলিটি বেড়ে গেছিলো। হ্যাঁ, সো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নিউজ চ্যানেলে আমি যখন দেখতাম যে ইউনো দেয়ার আর অল অফ দিস স্টার্ট আপস কামিং অ্যারাউন্ড, হ্যাঁ, তখন আমার খুব ইচ্ছা হতো যে আচ্ছা এটা এটা। কত সালের কথা হবে ভার্সিটিতে যখন আপনি? সো ভার্সিটি শুরু করেছিলাম 2008-এ। মাই ফার্স্ট অ্যাকচুয়াল বিজনেস ওয়াজ আই উড সে 2011। ওকে। হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি স্মল প্রজেক্ট। আমরা 3 জন ছিলাম, আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য থিমস বানাতাম। আচ্ছা। হ্যাঁ, তখন থিম ফরেস্ট একটা ওয়েবসাইট আছে, এখনো চলতেছে। এখন তো মনে হয় চলে। হ্যাঁ। হ্যাঁ, ওইখানে আমরা 3-4টা থিমস ছেড়েছিলাম, অ্যান্ড দ্যাট বিকেম অ্যাকচুয়ালি প্রিটি সাকসেসফুল, রাইট, স্পেশালি ফর ওই এজে। সো দ্যাট হেল্পড মি টেক কেয়ার অফ সার্টেন পার্টস অফ মাই এডুকেশন ওকে। অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো ওইখান থেকে শুরু, থিমস বানালাম আই থিঙ্ক 2-3 বছর। ওটা করে টাকা ইনকাম হচ্ছিল, ভালো ইনকাম হচ্ছিল, অ্যান্ড আই ওয়াজ স্টার্ট অফ বেসিক্যালি ফ্রিল্যান্সার ওইভাবে। বাট তারপরে আমি দেখলাম যে আচ্ছা থিমস বানানোর অত মজা নাই, রাইট, বানাচ্ছি কিন্তু ইউনো কাস্টমাররা কে, কাস্টমারদের সাথে কখনো কথা বলতেছি না, দের ইজ নো ইম্প্যাক্ট দ্যাট উই আর মেকিং। সো অ্যান্ড তখন ওই যে টেক ক্রাঞ্চ এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখতাম যে আচ্ছা দের আর স্টার্ট আপস, অ্যান্ড হাউ ডু স্টার্ট আপস ওয়ার্ক। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে আচ্ছা ওই ওয়াই কম্বিনেটরের ভিডিওগুলো দেখে যে ও স্টার্ট আপটা এইভাবে বানাইতে হয়। হ্যাঁ, অ্যান্ড মি অ্যান্ড এ কাপল অফ মাই ফ্রেন্ডস উই গট টুগেদার, আচ্ছা ঠিক আছে একটা স্টার্ট আপ বানাই। সবাই প্রথমে বলে স্টার্ট আপস আর ইভেন মোর রিস্কিয়ার। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে একটা যে ফ্রিল্যান্সিং বিজনেস যদি বলি, রাইট, ক্লায়েন্ট আসতেছে, ক্লায়েন্টের জন্য একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দিতেছি, ক্লায়েন্ট টাকা দিতেছে, রাইট, ইজি, বোঝাই ইজি। হ্যাঁ, কিন্তু একটা স্টার্ট আপ বানাইতেছে, আচ্ছা একটা সলিউশন ক্রিয়েট করতে হবে এমন একটা প্রবলেমের যেটা সবার আছে, কিন্তু স্কেলেবল, কিন্তু এটার কোনো সলিউশন নেই, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি মাচ হার্ডার টু ডু। কারণ যদি একটা প্রবলেম থাকে তাহলে তো নিশ্চয়ই কেউ না কেউ সলিউশন অলরেডি বানায় ফেলছে। হ্যাঁ, তাহলে এমন একটা সলিউশন নিয়ে আসতে হবে যেটা কেউ কখনো ভাবে নাই। এবং শুধু আইডিয়াটা এনাফ না, বিকজ আই এম শিওর আইডিয়া সবারই আছে, বাট আইডিয়াটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে হবে। সো দ্যাট ইজ ভেরি রিস্কি। আর আই স ওয়ান ভিডিও যেখানে বলতেছিল যে only 1 in 10 startups succeed. সো আমি আসলে মেসেজটা তখন বুঝি নাই। হ্যাঁ, আমি মনে করলাম যে আচ্ছা তাহলে আমার 10টা স্টার্ট আপ ক্রিয়েট করতে হবে, মেবি one of them will work. Right, so that's how I got started. So we started a couple of different projects, not all of them worked, right? তখন কি ভার্সিটি স্টুডেন্ট না তখন পাশ করে ফেলছেন? তখন so by this time আমার বিবিএ শেষ। হ্যাঁ, আমার আম্মু যেটা বললাম wanted me to get a job, আমি বললাম যে আম্মু আমি বিজনেস কিছু করতে চাইতেছি। বলছে ব্যবসা তুমি করতে পারবা না, ব্যবসা করার দরকার নাই। আমি করব। আচ্ছা করতে গেলে তুমি একটা কাজ করো, তোমার টাইম না হলে ওয়েস্ট যাতে না হয়, তুমি একটা এমবিএ করা শুরু করে দাও। তুমি এমবিএ করার ব্যবসা করো তাহলে ঠিক আছে। ওকে ফাইন। সো আই স্টার্টেড বাই ডুইং মাই এমবিএ। সো এমবিএ ক্লাস ছিল রাত্রেবেলা, রাত 7টা থেকে 10টা ক্লাস থাকতো, সকালবেলা আই ওয়াজ স্টার্টিং ডিফারেন্ট প্রজেক্টস। তারপর মানে পাঠাও তো আমরা জানি আপনার প্রথম ভিজিবল এবং সাকসেসফুল, তার আগেও তো আপনার কিছু উদ্যোগ ছিল। তার আগেও কিছু ছিল। উই হ্যাড এ প্রজেক্ট কল জাবেন। আমরা সিএনজি নিয়ে কাজ করতাম। হ্যাঁ, লাইক আর্লি ভার্জন অফ পাঠাও ইন আ ওয়ে, বাট দিস ওয়াজ অলসো ইন 2014 or 15। হ্যাঁ, তখনও এত স্মার্টফোন ছিল না, অ্যান্ড আমরা ভাবলাম আচ্ছা একটা সিএনজি হেলিং সার্ভিস করা দরকার, কিন্তু এই সিএনজি ড্রাইভারদের কাছেও তো স্মার্টফোন নাই, রাইট? হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য ইউজার্সের কাছেও স্মার্টফোন নাই এট দিস টাইম। মাত্র তখন চিপ চাইনিজ স্মার্টফোনগুলো আসা শুরু করছে, মাত্র তখন 4G। হ্যাঁ, তারা কিন্তু ইন্টারনেটও মানুষজন তো ফোনে ইউজ করতো না। সো উই মেড আ সিস্টেম যে হচ্ছে
we gave it key rings to a lot of CNG drivers. Key ring এর মধ্যে হইতেছে ফোন নাম্বার থাকতো যে বনানী এটা, মতিঝিল এটা, মিরপুর এটা। সো সিএনজি ড্রাইভারটা যখন ওই এরিয়াতে থাকতো ওইখানে একটা মিসড কল দিত। সো ওই ফোন নাম্বারের সাথে আমরা মিসড কলটা ম্যাচ করে আমরা দেখতাম যে ও আচ্ছা এই সিএনজি ড্রাইভার এখন মতিঝিলে আছে অথবা মিরপুরে আছে। হ্যাঁ, অ্যান্ড উই হ্যাড আ ওয়েবসাইট, এটা জাস্ট এক পেজের ওয়েবসাইট। ওইখানে লেখা থাকতো যে অমুক ড্রাইভার এখন এই এরিয়াতে আছে, দ্য ইউজার্স ওয়ার এক্সপেক্টেড টু কল দ্যাট নাম্বার, লাইক এটা তারপরে নিজে ডেকে আনতো। Obviously that did not work, but that was like a very early iteration of us trying to do this. We also had a missed call marketing service. কারণ তখন per minute call was 4 টাকা per minute. This is pre-Bangla Link. হ্যাঁ, and কারো যদি কোনো ইনফরমেশন লাগে would say that call this number, লাইনটা মিস কল কেটে আবার একটা ফোন দিতাম, and there was a pre-recorded message. এরকম একটা ছিল। We had এগুলো কি সব আপনার সেম পার্টনাররা ছিল নাকি এক একটাতে ডিফারেন্ট পার্টনাররা ছিল? সেম পার্টনার্স। আচ্ছা, সেম পার্টনার্স। ওকে, রাইট। সো উই হ্যাড এরকম করে আমরা 4-5টা ডিফারেন্ট প্রজেক্ট করেছি। পাঠাও ওয়াজ দ্য সিক্সথ ওয়ান। আচ্ছা, হ্যাঁ, and even Pathao initially it was not a ride sharing service, it was not a food delivery service. In Pathao we started off with the idea that এখন যেটা পাঠাও পার্সেল, যে ইনস্ট্যান্ট ডেলিভারি from one point to another point. That's how we started. That's why the name is Pathao. Yeah. But even that wasn't working. কারণ turns out that সবার আসলে ওই নিডটা নাই যে আমার এখনই একটা জিনিস এখানে পাঠাতে হবে। আমি ভাবছিলাম একটা নিড আছে, হ্যাঁ, কিন্তু যখন মার্কেটে গেলাম দেখলাম যে আসলে ওই নিডটা নাই। কিন্তু এরকম করে আমাকে একটা ফেসবুক মার্চেন্ট, হ্যাঁ, আমাকে একদিন আমাদের ফেসবুক পেজে নক করলো। হ্যাঁ, আমাদের তখন রেট ছিল 120 টাকা পার ডেলিভারি। সে বললো যে আচ্ছা আমার অনেকগুলো শাড়ি পাঠাতে হবে, কিন্তু আমি 120 টাকা দিতে পারবো না, তোমার ইনস্ট্যান্টলিও পাঠাতে হবে না, লাগলে তুমি 1-2 দিন পরে পাঠাও, কিন্তু তোমার দাম কমাতে হবে। আই ওয়াজ লাইক ওকে শিওর। হ্যাঁ, কারণ আমার তখন অত ডিম্যান্ড নাই। শিওর, ওয়ার্ক ইজ ওয়ার্ক। সো উই স্টার্টেড ডুইং দ্যাট, অ্যান্ড দ্যাট বিকেম হোয়াট টুডে ইজ পাঠাও কুরিয়ার। হ্যাঁ, অ্যান্ড দ্যাট almost immediately started getting some traction. কারণ this was in 2000, again like 15, maybe 16 এর দিকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তখন মাত্র ফেসবুক কমার্স ওয়াজ স্টার্টিং, দারাজ মাত্র বাংলাদেশে ইনভেস্ট করতেছে, এফ কমার্স, অ্যান্ড নো ওয়ান হ্যাড এ ডেলিভারি সার্ভিস, যে ডেলিভারি নেটওয়ার্ক এরকম নাই। পিপল ওয়ার মেকিং ডু, বাট এই যে একটা ডেলিভারি একটা মার্চেন্টের কাছে গিয়ে পিক আপ করতে হবে, কাস্টমার কাছে নিয়ে যেতে হবে, তারপর ক্যাশ নিতে হবে, ক্যাশ নিয়ে তারপরের দিনই এটা মার্চেন্টকে দিতে হবে। এই সার্ভিসটা ওয়াজ প্রিটি নোভেল। হ্যাঁ, সো উই স্টার্টেড ডুইং দ্যাট, অ্যান্ড দ্যাটস হাউ উই গট সর্ট অফ আওয়ার আর্লি তখন সাকসেস। কি উবার বাংলাদেশে কি আসছে না? না, আচ্ছা, তখন উবার বাংলাদেশে আসে নাই। We just did courier for at least I think 1.5 years. And তখন তো নাম তাহলে ওইভাবে মানুষজন খুব একটা জানতো না। না। ওকে, হ্যাঁ, বাট আমি যেটা নোটিস করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার যত ডেলিভারি হইতেছে মানুষজন কখন ডেলিভারিগুলো নিতেছে, মানুষজন নর্মাল ডেলিভারি নেয় হচ্ছে 12টা থেকে 5টা, এই টাইমটাতে। হ্যাঁ, মানুষজন এদের বাসায় থাকে অথবা অফিসে থাকে। হ্যাঁ, এর আগে মানুষজন আর রাস্তায় থাকে, বলে ভাই পরে আসেন, পরে সেম থিং, রাইট, পরে আসেন, রাইট। সো আই থট দ্যাট আচ্ছা বাই দিস টাইম আই হ্যাভ লাইক 5 মোটর বাইকস। আচ্ছা এই মোটর বাইকে আমি এই টাইমের মধ্যে কীভাবে ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এখন অ্যাগেন লাইক আই রেড অনলাইন যে আচ্ছা ইন্দোনেশিয়াতে এরকম সার্ভিসে মোটর বাইক দিয়ে মানুষজন আসা যাওয়া করে। বাংলাদেশে কিন্তু ওই কালচারটা এখন ছিল না যে you'd ride behind an unknown person. Motorcycles was used by Bokhate Polapans. That was the branding. So এটাকে কিভাবে যখন আমরা শুরু করলাম, প্রথম দিকে there was a lot of obviously questions যে এটা কেন, হ্যাঁ, সেফটি নাই,
হ্যাঁ, হাউ ডু এনশিওর সেফটি, আমাকে যদি কিডন্যাপ করে কেউ নিয়ে যায় কি করবা, হ্যাঁ, এসব অনেক ধরনের কোয়েশ্চেন আসতো। It took us some time to get over that hump, but what you realize is that as a Dhaka, the problem in Dhaka is number one is traffic jam, right? So we created a system. This was the first and probably the only way that you can like skip the traffic jam, and it was cheaper. So that's why people started using our তো তাহলে service. ধরেন আপনার এই পাঠাওয়ের ওই জার্নি পর্যন্ত যাও, তখন তো আপনার কোনো ফান্ড রেইজ কি করেছেন না? We raised some small amount after আমাদের কুরিয়ার বিজনেসে যখন একটু সাকসেসফুল শুরু হয়েছে তখন। লোকাল নাকি ওটা? ইন্টারন্যাশনাল। ওকে, বাট ওই রকম আর্লি স্টেজে তখন তো বাংলাদেশি ইনভেস্টমেন্ট খুব বেশি বোধহয় কি ঢুকেছে না? না, আই থিঙ্ক বাংলাদেশে if I think about venture investment, Pata was probably the first one to actually get proper venture investment. আচ্ছা, Yeah. And it wasn't obviously, it was a lot of luck. Yeah, one of our early partners was friends with one of the investors. হ্যাঁ, সে যখন বললো যে আচ্ছা বাংলাদেশের এরকম একটা বিজনেস আছে, and that investor was already investing in logistics in Indonesia. It's like, oh, বাংলাদেশে একটা opportunity আছে। আচ্ছা, হ্যাঁ, so he came in একদিন, সে তারপর টিম নিয়ে দেশে আসলো, দেশে এসে আমাদের সব দেখলো, and then he made that investment. So and that sort of changed our trajectory altogether. Nahle we would just be a courier company at this point. তো আমি এখন যেহেতু মানে শুরুর গল্পটা মোটামুটি আমরা জানলাম, পরের দিকে আমরা আরেকটু স্টোরি শুনবো। এখন আমি একটু আবার এটার ভিতরে ঢুকতে চাই। তো আর্লি স্টেজের যে চ্যালেঞ্জগুলোর ভিতরে মানুষ ফান্ড বলে বা রাইট টিম বলে বা ব্যুরোক্রেসি বলে ইত্যাদি ইত্যাদি, আপনার দৃষ্টিতে তখন আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ কোনটা ছিল? এখন অ্যাকচুয়ালি হচ্ছে কি, বাংলাদেশে একটা ইকোসিস্টেম একটা আছে, there are a lot of other founders, there are some funds, even Bangladesh government also invests, right? At that time ওই ইনফরমেশন গুলো ছিল না। I did not have any mentors, হ্যাঁ, যে কার কাছ থেকে শিখবো। আমার যত শেখা হয়েছিল সব ছিল অনলাইনে শেখা, হ্যাঁ, ইউটিউব দেখে আর বই পড়ে। And that took me far, but one of the first challenges I had was really trying to figure out যে বাংলাদেশে টাকা কিভাবে আনবো। হ্যাঁ, so one of our investors said that okay, I'm going to invest, we are going to set up a company. এখন কোম্পানি সেট আপ স্ট্রাকচার কিরকম হবে, রাইট? there was no information about it. হ্যাঁ, যে ওকে, because startups যেভাবে কাজ করে, you especially like you set up a headquarter somewhere else, either in US or Singapore, and then you set up a subsidiary in Bangladesh, and you take the money in the holdco, and then you invest over here. Right. That is a structure, and it is very Bangladesh specific structure, কারণ a lot of investors don't want to invest in a Bangladeshi company. কেন? কারণ হইতেছে বাংলাদেশের যে laws আছে, contract laws আছে, they are actually pretty poor commercial laws. So if they invest in a holdco, then at least US laws apply or Singapore laws apply, and people are used to that. কিন্তু এখন এই যে এই স্ট্রাকচারিং কিভাবে করতে হবে, there was no information on it. তারপরে হচ্ছে যে আচ্ছা আমি টাকাটা আনবো প্রথম যখন you have an empty bank account, হ্যাঁ, একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও কিন্তু টাকা লাগে। হ্যাঁ, যে আচ্ছা আমি ট্রেড লাইসেন্স করবো, টাকা লাগে। ট্রেড লাইসেন্স করার টাকাটা আমি কিভাবে আনবো? আমি যদি নিজের পকেট থেকে টাকা দিই, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক, বিকজ 100% অফ দ্য subsidiary has to be owned by holdco. So there's a lot of this technical complexities which I wasn't just not aware of, right? So এসব জায়গায় আসলে আমার হেল্প লাগতো, but there was no one to help, so I had to figure it out the hard way. তো আমি এইখানে আরেকটু ভিতরে ঢুকতে চাই। যখন এই ধরনের কোনো একটা চ্যালেঞ্জ একটা জেনারেল মানুষের সামনে থাকে, সো তখন দেখে সে এখানে তো কোনো রাস্তা নাই, সো এটা অ্যাকচুয়ালি ডুয়েবল না, সো সে হয়তো এখান থেকে ব্যাক অফ করে। সো এন্টারপ্রেনারের মাইন্ড ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েতে কাজ করে, যে কারণেই তো সে এন্টারপ্রেনার হয়। তো তখন যখন আপনি চ্যালেঞ্জগুলো দেখলেন, তখন আপনার মাইন্ডের ভিতরে কি চলতেছিল, যে কেন আপনি মনে করলেন যে এটা ডুয়েবল, মানে কোথা থেকে ইন্সপিরেশন পেলেন? মানে I knew it was doable, but I also knew that আমি জানতাম না যেটা কিভাবে করতে হয়, রাইট? I'm sure যেটা করা যায়,
হ্যাঁ, কারণ অবভিয়াসলি অনেক ফরেন কোম্পানিজ বাই দিস টাইম বাংলাদেশে আছে, কিন্তু কারোর সাথে তো আমার কোনো কানেকশন নাই, রাইট? সো আপনি ইন্টারেস্টিং ডিফারেন্সটা বলেছেন। একজন হয়তো বলে যে এটা সম্ভব না, হ্যাঁ। আর একজন বলে যে এটা আমার দ্বারা সম্ভব না, বা এটা আমার দ্বারা এখনো সম্ভব না। হ্যাঁ, তার একটা উইন্ডো ওপেন থাকলো হুম। যে মেবি এখন সম্ভব না বাট সামনে সম্ভব, তাহলে না আমি ট্রাই করবো অ্যাটলিস্ট। বাট আমি এখনো পারি নাই, অন্য কেউ পেরেছে, তার মানে আমিও যদি ট্রাই করি আমিও পারতেই পারি। এবং পারি না এবং জানি নার মধ্যে ভালো পার্থক্য আছে কিন্তু। রাইট। হ্যাঁ, যে আচ্ছা এটা সম্ভব না বললে মানে কি হইতেছে যে it's not possible at all, Right. but that's not true. It's possible, I just don't know how to do it yet. রাইট, দ্যাটস দ্য রাইট মাইন্ডসেট। হ্যাঁ, ওকে, সো ইউ হ্যাড দ্যাট মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কি আসলে আপনার কালচারে, যেমন আপনি বলেছেন যে আপনি অনলাইনে বিভিন্ন কিছু দেখতেন ঘাটতেন, সো এটা কি বাই বর্ন ছিল এই এই অ্যাটিটিউডটা, নাকি এটা আপনি জাস্ট লার্ন করেছেন, ইউ লার্নড ইট? I think it was just by born, right? আমি again like আমি also অনেক উদ্যোক্তার সাথে কথা বলি, হ্যাঁ, and it surprises me যে a lot of people don't think like that. হ্যাঁ, যে এবং এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা, আই থিঙ্ক ইট ইজ আ বাংলাদেশি কালচারাল প্রবলেম। হ্যাঁ, এটা এত কমন যে মানুষজন কিন্তু কখনো, খুব কম মানুষই বলে আমি জানি না, অথবা খুব কম মানুষই বলে আমি সরি, রাইট? মানুষজন মানে দে মেক আ মিস্টেক, দে লাইক ও এটা তো আমি, এটা তো ওর ভুল। কারণ কে এটা ওর ভুল নাকি, এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, তুমি করতেছো না, অথবা ও তুমি জানো না তো, আচ্ছা হোয়াট হ্যাভ ইউ ডান টু ফিগার ইট আউট, রাইট রাইট? ও আমি জানি না কিভাবে করতে হয়, আমি আমার বড় ভাইয়ের কাছে গেছি, বড় ভাইও জানে না, আমি জানি না কি করবো। হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড ইজ দ্যাট? রাইট। সো আমি ওই সলিউশন জানতাম না, বাট and it took me time to figure it out because again like I did not have any connections back then. আমরা এমন না যে ফোন করে কাউকে জিজ্ঞেস করতে পারতাম, but after I reached out to a lot of different people and finally I got a solution to that. রাইট। ওকে, সো যদি এটার পরে আপনি আর চ্যালেঞ্জ, ওই সময়ের আর্লি ডেজের চ্যালেঞ্জ চিন্তা করেন, এরপরে আর কোনটা মনে হয় আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল? So that was সমস্যা। আর একটা সমস্যা ছিল অফকোর্স যে অনেক কিছুতে নিজেকেই করতে হতো, কারণ এরকম রিসোর্স ছিল না। রিসোর্স? হ্যাঁ, জি, কারণ টাকা ছিল না, রাইট? সো এমন না যে আমি প্রথম দিকে মানুষ হায়ার করতে পারবো। হ্যাঁ, সো অনেক কিছুতে আমার নিজেকেই করতে হতো। সো সকালবেলা এভরিথিং ফ্রম সকালবেলা উঠে যে আচ্ছা কুরিয়ার যারা আছে তাদেরকে হচ্ছে প্যাকেজ ডিসবার্স করতে, যে আচ্ছা তুমি এই প্যাকেজগুলো নিয়ে যাও, তুমি এই প্যাকেজগুলো নিয়ে যাও। আচ্ছা, যখন তারা চলে গেল তখন হচ্ছে যে লাস্ট টাইম যারা টাকা কালেক্ট করে নিয়ে আসছে সেই টাকাটার হিসাব করে হইতেছে মার্চেন্টদের সাথে পাঠায় দেওয়া। মার্চেন্টদের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা। হ্যাঁ, তারপরে হচ্ছে হাউ ডু আই রিচ আউট টু নিউ মার্চেন্টস, টু ফিগার দ্যাট আউট। এরকম করে রাত পর্যন্ত থাকা অফিসে, কারণ তখন হচ্ছে ডেলিভারি ম্যান আবার ফেরত আসবে অন্য মার্চেন্টের কাছে প্যাকেজ নিয়ে, তারপর ক্যাশ নিয়ে, হ্যাঁ, সেগুলো কালেক্ট করা। সেই কালেক্ট করে তারপরে সেই ওটা সব চলে যাবে। মানে I had to be the first person to come to the office, I had to be the last person to leave. এভারেজ কত ঘন্টা কাজ করতে হতো? তো ইজিলি 12-14 ঘন্টা ইজিলি। ফাউন্ডার ছিলেন কতজন আপনারা? So it was myself, we had our CTO Adnan who was building the tech for it, কিন্তু again early days এ তখন টেক বানানো শেষ হয় নাই, সো সে বানাচ্ছিল, কিন্তু অপারেশনস তো চলবে, সো অপারেশন চালাতে দিয়েছিল। ইট ওয়াজ অল ডান ইন এক্সেল। And with another founder which is Fahim Saleh, he's the one who helped us bring that foreign investor প্রথমে। Yeah, so we all had our own different roles, but I felt like I had to do a lot of the early sort of operational everything. হ্যাঁ, মানে আপনি এই পয়েন্টটাতে আমি কোয়েশ্চেনটা করার যে পারপাস আমার দর্শকের জন্য, যে এন্টারপ্রেনারের লাইফ, তার লাইফের যে ইনিশিয়াল ফেজের সারা পুরো লাইফে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, বাট আর্লি লাইফে আদার দেন জাস্ট ব্যুরোক্রেটিক অ্যান্ড অন্য চ্যালেঞ্জ, তার যে এরকম একটা ইন্টেন্স টাইম লাইক 12-14 ঘন্টা কাজ করার যে মেন্টাল সেট আপ, সেটা যে থাকা, অ্যান্ড দেন অনেক রকম কাজ করা,
স্টার্টিং ফ্রম ইভেন রুম ক্লিন করা থেকে শুরু করে হ্যাঁ। একদম টেক বিল্ড আপ পর্যন্ত। হ্যাঁ সেই পর্যায় থেকে দেন আপনাদের যে নেক্সট পর্যায়ে যাওয়া, ওখানে আপনার সবচেয়ে কি মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ বা ব্রেক থ্রু কিভাবে হয়েছিল? breakthrough, obviously the funding helped, fundraising helped, but honestly, you know, ওটার ইয়ে কেমন ছিল তখন, সাইজ? it was $200,000. Honestly, like এরপরে হচ্ছে আমরা যখন পাঠাও রাইড শুরু করি, হ্যাঁ, if that did not get traction, এমন না যে তাও সাকসেসফুল হইতো, তখন হয়তো থেমে যেত, right? So what I would say is helped is, you know, finding a new market, right? Finding another different market where like it got investors excited. হ্যাঁ, কারণ this is by this time is 16-17. হ্যাঁ, যখন ride sharing was growing very very fast, not just in Bangladesh but globally. Uber was in hundreds of different markets. There was Grab, there was Gojek, there was Didi in China, there was Careem in Middle East. So, and a lot of those companies had a lot of success. So when we started in a category that was very exciting, you know, that helped us get funding for sure because it a hype chilo and we were able to ride that hype. Right. But it only worked বাট ওই because- ইনিশিয়াল ফান্ডিং তো হেল্প করছে এই টেকনোলজিটা বিল্ড করার জন্য। হ্যাঁ। তখন কি আদান ভাই একাই কাজ করতেছিলেন না তখন হি হ্যাড আ টিম? He had a team. ওকে, He had a 2-3 জনের small team. সো ধরেন আফটার বিল্ডিং দ্য প্রোডাক্ট দেন হচ্ছে মানুষকে তো জানাতে হবে, সো ওই জায়গাটাতে ওটা কি ইজি ছিল আপনাদের জন্য? মানে মানুষ কিভাবে We also got attraction, lucky. how- We also got lucky over there. So you know, I also keep saying this that আমরা অনেক lucky হয়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, definitely. but a lot of it was being in the right place at the right time. হ্যাঁ, কারণ this time Uber started in Bangladesh. হ্যাঁ, আর Uber was in the 4-wheeler category. So it was very easy to explain to people. আচ্ছা, পাঠাও কি? পাঠাও is Uber but for bikes. রাইট, আপনাদের জন্য ওই আসলে হিউজ টাকা যে ইনভেস্ট করতে কনসেপ্ট বোঝানো। হ্যাঁ, উবার নিয়ে মানুষের এত লাফালাফি করছে যে মানুষ বাই এক্সটেনশন মানুষ পাঠাওয়ার নিয়ে জেনে গেছে। আচ্ছা, বাট ওখানে আপনাদের কোনো গ্রোথ হ্যাক টাইপের কিছু করা লাগে নাই নাকি? না, so yeah, there are a couple of things that work, right? Number one is again, like, you know, how do you get this initial customers, right? Initial customer, আমরা আমাদের অফিস ছিল বনানীতে, আমরা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আর 5টা বাইক নিয়ে জাস্ট দাঁড়ায় গেছিলাম। হ্যাঁ, আর যখন ক্লাস শেষ হয়ে সবাই বাসা যেতেছে, পিপল আর লুকিং ফর, ইউ নো, সিএনজিস, বাস, রিক্সা এটসেট্রা। আমরা গিয়ে হইতেছে সবাইকে ডাক দিতাম যে আসো, হ্যাঁ, বাইকে উঠো, হ্যাঁ, বাইক দিয়ে যাও। আপনার কোথায় যাবেন? ধানমন্ডি যাবেন? ধানমন্ডি কত টাকা নেয়? 200 টাকা নেয় সিএনজিতে। আচ্ছা, বাইকে যান 100 টাকা। And again, like, people used to get very confused because again, there was no such thing as bike sharing. হ্যাঁ, লাইক মানুষ হয়তো যে কিডন্যাপ করে নিয়ে যাবো নাকি? ভাই দেখেন, সিএনজিতে যদি যান, সিএনজি তো খাঁচার মধ্যে, সিএনজি থেকে তো লাফ দিতে পারবেন না, বাইক থেকে তো লাফ দিতে পারবেন। রাইট, হ্যাঁ, and you know, we convinced a few people. আচ্ছা, হ্যাঁ, and we made successful rides. Second day we did the same thing. Third day we did the same thing. Fourth day people started calling us. সবাইকে একটা কার্ড দিয়ে দিতাম আমার ফোন নাম্বার দিয়ে। People started calling us যে হ্যাঁ, আমার ভাই রাইড লাগবে। And again, because we actually solved a problem, we got people to their destination faster and cheaper, রাইট, right? So that was an extremely good value proposition. হ্যাঁ, এমন না যে সব প্রোডাক্ট এভাবে কাজ করবে। Like again, like if your product is that good, রাইট, হ্যাঁ, and there's no alternative for পাঠাও, হ্যাঁ, then automatically word of mouth দিয়ে এটা চলে যাবে। না, আমার কাছে মনে হয় যে এমভিপির এক্সাম্পল বললে আপনাদেরটা খুব ভালো এক্সাম্পল, কারণ অনেকেই প্রথমে মনে করে যে হেভি একটা টেক ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি লাগবেই লাগবে, বাট ওখানে আপনারা যে মডেলটা ট্রাই করেছেন, ইভেন আমি ওইটা খুব ইন্টারেস্টিংলি শুনতেছিলাম যখন সিএনজি আলাদেরকে আপনারা মিস কল দিলে। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব লিন ওয়েতে চিন্তা করার যে প্র্যাকটিসটা বোধহয় আপনাদের ছিল, যে ঠিক আছে আমার এখন টেক নাই, কিছু নাই, ঠিক আছে আমি জাস্ট ফিজিক্যালি দাঁড়াইলাম, লোকজনকে ডাকলাম, তারপরে জিনিসটা যখন রান হয়ে যাবে দেন আস্তে আস্তে এটা হয়তো ট্র্যাকশন পেতে শুরু করবে। হ্যাঁ, and again, like, you know, মানুষজন এখন ভাবে যে আচ্ছা, টেক বিজনেস মানে আমার একটা অ্যাপ দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, বাট দ্যাট ইজ নট ট্রু, রাইট? You know, we started that. After that,
we transitioned into a call center. হ্যাঁ, কল সেন্টার মানুষজন ফোন দিয়ে রাইড বুক করতো, তারপরে we launched an app, right? It took us a very long time. এখন মানুষজন মনে করে যে না আমার আগে অ্যাপ লাগবে। ভাই তুমি আগে বিজনেস শুরু করো, what is the product that you're trying to solve, right? Maybe the product is, I don't know, let's say gardening service, right? I recently met an entrepreneur who বলতেছিল যে আচ্ছা আমি একটা সার্ভিস শুরু করব যে বিভিন্ন বাসার মধ্যে I want to help them set up a garden, green Bangladesh, etc., etc. And I was like, okay, what's stopping you? না আমি অ্যাপটা বানাবো, অ্যাপের আগে একটা ওয়েবসাইট বানাতে হবে, ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, how many gardening services did you do? Like, I don't know, 0. So why don't you just start a Facebook page and just tell people that you have a gardening service? Exactly. মানে মানুষজন is not gonna install your app. মানুষজন is, that's not the intention. The intention is to provide a gardening service. You can do that without an app. রাইট, এক্স্যাক্টলি। মানে আমি এরকমের একটা এক্সাম্পল বলতে পারি। আমরা আমাদের যে ফিচারগুলো ডেভেলপ করি, বিশেষ করে আমাদের অ্যাডমিন সেকশনে, যেগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ইউজের জন্য হয়, তখন আমরা হেভিলি আমরা এক্সেল এগুলো ইউজ করছি। এবং হোয়াট, এক্সেলের যে সেল, কতগুলো সেল লিমিট কত, মেজরিটি মানুষ জানে না, আমরা জানি। আমরা 1 মিলিয়ন সেল ইউজ করে ফেলছিলাম। মানে জিনিসটা হচ্ছে যে আমাদের কাস্টমার কেয়ারের বিভিন্ন ইনফরমেশন আর্লি ডেজ সব এক্সেল সেট আপ। হ্যাঁ, কষ্ট হইতো লোকজনের, এত বড় ফাইল এইদিক সেদিক ইত্যাদি, বাট তাতে সুবিধা কি, আমার টেক ডেভেলপমেন্টের টাকাটা বেঁচে গেছে। আর দ্বিতীয়ত, শুরুতে আমি যাই রিকোয়ারমেন্ট চিন্তা করি না কেন, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতেই থাকবে। বাট একটা লম্বা সময় আমি এক্সেল ইউজ করে যখন আমার রিকোয়ারমেন্টটা মোটামুটি স্টেবল হয়ে গেছে এবং পিপল জানে কোথায় কি, দেন টেক ওদেরকে বোঝানো, জিনিসটা করা অনেক ইজি। এবং এটা তখন টিম খুব ইজিলি অ্যাকসেপ্ট করে, কারণ এই কাজটা এতদিন সে করতেছে, যেটা সে কঠিনভাবে করতেছে, যখন তাকে সমাধান দেয়, দেখো এটা তো অনেক ইজিলি করা যায়, তখন দেখা যায় যে আমাদের ডেভেলপমেন্টটা খুব দ্রুত দেখা যায় যে রোল আউট হয়। সো এই যে অ্যাটিটিউডটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট অ্যাটিটিউড, যেটা আপনি বললেন যে এই মিনিমালিস্টিক চিন্তা, লিন চিন্তা, যে কীভাবে আমি অনেক হেভি সেট আপ করা ছাড়াই আই ক্যান জাস্ট স্টার্ট পিওসি, যেটা প্রুফ অফ কনসেপ্ট, যে ট্রুলি মানুষ এটা চায় কিনা, অ্যান্ড এটার জন্য সে কত টাকা ট্রুলি সে পে করতে রাজি আছে, সেই জিনিসগুলো টেস্ট হওয়ার পর না আসলে আমি হেভি ইনভেস্টমেন্টে যাব। সো আই থিঙ্ক এটা একটা খুব ভালো জায়গা। আই থিঙ্ক আমাদের যারা লিসেনার তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো তারপরে যেটা, যে ধরেন তখনও তো যেহেতু জাস্ট ডাকা হচ্ছে কল সেন্টার, তখনও তো ট্র্যাকশনটা বোধহয় অত বড় না। নেক্সট লেভেল ট্র্যাকশনটাতে যাওয়ার এই রোড ম্যাপটা কেমন ছিল? এবং কল সেন্টার যখন ছিল তখন কি শুধুমাত্র ওই যে বনানী বেসড, ভার্সিটি বেসড ওইটুকুই সলিউশন ছিল না? তখন we were already starting to grow, so again like we had the early traction, এবং ওই ট্র্যাকশনটা আবার আমাদের ইনভেস্টরকে দিকে দেখালাম যে আচ্ছা আগে তোমরা ইনভেস্ট করছিলে কুরিয়ার কোম্পানিতে, বাট নাও উই আর ইন রাইড শেয়ারিং, and in ride sharing we have had some early successes and we want to grow. So we were able to go to them again and raise even more money. And how do we actually start? How do we bootstrap that early growth? I think first of all, like marketplace businesses are some of the hardest businesses to make. ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে। ঠিক আছে, আচ্ছা আমি এখন প্যাসেঞ্জার আনবো আগে নাকি ড্রাইভার আনবো? হ্যাঁ, and it's expensive because প্রথম দিকে হচ্ছে যে you have to buy a lot of ডিম, right? So we raised the money and we bought 100 bikes. হ্যাঁ, 100টা বাইক কিনছি, 100টা বাইকের মধ্যে আমরা 100 জন বাইকারও হায়ার করতেছি। এটা কি মান্থলি বেসিস পেমেন্ট পাইতো নাকি? Monthly, or there's a lot of burn, right? And again, like we were only able to do that because A, we proved our traction before, and B, we had investors who also wanted to invest in ride sharing. হ্যাঁ, সো এই 100টা বাইক কিনে হয়তো সবার মধ্যে মানুষ দিয়ে, হ্যাঁ, এই লাইক কল সেন্টার দিয়ে প্রথমে মানুষজন মুভ করতাম, and after I think 50 bikes it started becoming difficult to manage all of that on call centers. So by this time we launched the app, and we also had to move all our customers to start using the app. And yeah, that's how we got like the second phase of our growth. So 100 বাইক পর্যন্ত আপনাদের নিজেদের বাইক দিয়ে মোটামুটি এটাকে? হ্যাঁ, but what was interesting is যে
Even after I would say 40 or 50 bikes, যারা আমরা তো ড্রাইভার খুঁজতেছিলাম, a lot of those people were starting to come and যে ভাই আমার বাইক আছে, আমি আমার বাইকে চালাবো। হ্যাঁ, and I wish I thought of that before, তাহলে আমি এতগুলো বাইক হয়তো কিনতাম না। যে okay, what if I can use existing people who already have bikes, right? এরকম হয়েছে যে someone lost a job, সে তার গার্মেন্টস এর জব ছিল, হ্যাঁ, তার লস দ্য জব, তার এখন বাইক আছে, সেই বাইকটা নিয়ে রাইড করবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি 100টা বাইক লাগতো না, হ্যাঁ, কিনে ফেলছিলাম কারণ একটু তখন নতুন নতুন টাকা পাইছি, ইনভেস্টর বসে 100টা বাইক কেন, আচ্ছা ঠিক আছে 100টা বাইক কিনতেছি, হ্যাঁ। So I would say this, that we also made this was an example of a bad decision, right? Eventually it wasn't a big bad decision because we were able to sell the bikes later on, and right now we don't own any bikes. But we shouldn't blindly listen to your investors. We think that acha investor মানে হচ্ছে ওদের অনেক টাকা আছে, তার মানে অনেক স্মার্ট, না টাকা কিনে ইনভেস্ট পাইছে তো। But I've realized that just because someone is rich doesn't mean that they're smart. It only means that they're rich. সো এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি আমাদের লিসেনারদেরকে একটু কেয়ারফুলি শুনতে বলবো হোয়াট ইউ সাইড, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেকজন ইনটুইটিভ না। Sometimes we are too busy trying to emulate people, যে যাদেরকে আমরা ফলো করতে চাই, রাইট? আচ্ছা, একটা ইনভেস্টর আছে, আমার একটা রিচ ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমার তার মতো হইতে হবে, হ্যাঁ, সে যেটা বলছে তার মানে নিশ্চয়ই সে ভালো, হ্যাঁ, ওকে, someone is successful, like I wouldn't also say that you have to listen to me, right? আমি আমার লেসনগুলো আমি বলতেছি, বাট এমন না যে অন্য মানুষের কাছে ওই লেসনগুলোই কাজ করবে, রাইট? মানে তার নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং এবং নিজস্ব তার একটা থট প্রসেস থাকা লাগবে, হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ I can be wrong and I have been wrong a lot of times. এখানে আরেকটা জিনিস হয়, আমি দেখছি টেন্ডেন্সিটা, যখন টাকা চলে আসে মানুষ তখন ইফিশিয়েন্টলি চিন্তা করারটা থেকে বের হয়ে যায় অনেক সময়। কারণ আমার হাতে যখন টাকা নাই তখন আমাকে অনেক বেশি বুদ্ধি খরচ করতে হয়, আর যখন আমাদের টাকা চলে আসে তখন অনেক বুদ্ধি খরচ না করেও তো প্রবলেমটা জাস্ট টাকা দিয়ে ব্রুটালি সলভ করে ফেলা যায়। And we also have a culture, another cultural problem is, এবং এটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে আসছে, যে যারা হচ্ছে আমাদের বয়স্ক, যারা হচ্ছে সাকসেসফুল, যারা হচ্ছে আমাদের বস, হ্যাঁ, তাদেরকে আমাদের সবসময় রেসপেক্ট করতে হবে, and as a part and as a sub part of this respect it means যে তাদেরকে কোয়েশ্চেন করা যাবে না, and that is actually a wrong approach. This is why I strongly believe that Western countries have continued to create more disruptive companies than anyone in the East. Because everyone over there questions, right? যে আচ্ছা ইলিয়াস, তুমি এই ডিসিশনটা নিলা, কেন ডিসিশনটা নিলা? হ্যাঁ, I have a lot of employees who will never ask me those questions. Boss বলছে, boss right. হ্যাঁ, I have some employees who are much younger, right? 18 বছর 19 বছরের, ভাইয়া এইভাবে না করে কি এইভাবে করা যায়? I value them more. রাইট? না, অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে সংঘর্ষ নাই, যে আমার রেসপেক্ট করার সাথে যে আমি কোয়েশ্চেনই করতে পারবো না, হ্যাঁ, আমার অ্যারোগেন্ট হওয়ার দরকার নাই, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা মানি না, এটা কিছু হয় না, ঠিক আছে, এই যে ভেরি নাইস ওয়ে টু আর্টিকুলেট দ্যাট, যে আমরা কি এইভাবে চিন্তা করতে পারি, তাই না? হ্যাঁ, এটা অনেকে বলে না, কারণ এগেন রাইট, ও বড় লোক, হ্যাঁ, নিশ্চয়ই সে আমার চেয়ে ভালো বুঝে, মেবি, বাট আই এম অলসো রং, রাইট? সো ছোটবেলা থেকে ওই কোয়েশ্চেনিংটা করতে হবে, এবং এখানে এন্টারপ্রেনারকে কিন্তু সেই স্পেসটা আসলে দেওয়া, মানে তার জন্য একটা ইম্পর্টেন্ট রোল বলবো, যে আমি যাতে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি সো দ্যাট বাকিরা যাতে কোয়েশ্চেন করতে ইন্সপায়ার্ড ফিল করে বা কমফোর্টেবল ফিল করে। সো এটা বুঝছি মোটামুটি, যে তারপর অ্যাপ আসার পরে তো অ্যাকচুয়ালি ট্র্যাকশন আনা, তখন কি আপনারা ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং গুলো শুরু করলেন নাকি? আমরা, হ্যাঁ, প্রথম দিকে আমরা তখন ডিজিটাল মার্কেটিং আমরা শুরু করতে পারছি, and it was very good. What helped was also referral marketing,
ওখানে মার্কেটিং এর মধ্যে যতগুলো টেকনিক আপনারা তখন ইউজ করেছেন আর্লি স্টেজ, কারণ প্ল্যাটফর্ম তো যেটা বললেন ডিম আগে না মুরগি আগের সমস্যা, যে আমি কাকে আগে গেদার করব। ফলে ওখানে আপনারা যদি রিকল করতে বলি, মার্কেটিং এর যতগুলো আইডিয়া আপনারা ট্রাই করেছেন তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছিল এবং কেন সেটা সাকসেসফুল হয়েছিল আপনি মনে করেন? কয়েকটা জিনিস, রাইট? ইট ওয়াজন্ট ওয়ান থিং। লাইক ডিজিটাল মার্কেটিং ডেফিনেটলি হেল্পড, তারপরে হচ্ছে রেফারেল মার্কেটিং হেল্পড আ লট। আই উড সে যে র‍্যাঙ্কিং করলে কোনটাকে এক নম্বরে রাখবেন? রেফারেল? প্রবাবলি রেফারেল, ওকে। প্রবাবলি রেফারেল। তার রেফারেল কি আপনাদের জন্য এক্সপেন্সিভ ছিল, লাইক Oh, yes. রিওয়ার্ডিং যেটা করতে হতো? ও ইয়েস, কারণ হচ্ছে যে উই গিভ ডিসকাউন্ট টু দ্য রেফারেল অ্যান্ড দ্য রেফারি, বোথ অফ দেম, রাইট? সো আমি যদি 50 টাকা করে দুজনকে দেই তাহলে 100 টাকা। এন্ড এগেন ইটস নট লাইক 100 টাকাটা হচ্ছে আমাদের পকেট থেকে বাট আসতেছে। ওটা কি ইউনিটে আপনারা লস করতেছিলেন তখন, লাইক মানে Oh, হ্যাঁ। একটা রেট হ্যাঁ, থেকে হ্যাঁ, যা পাচ্ছিলেন রেফারেল Oh, yes. দিয়ে? Oh, ওকে। yes. Oh, yes. তো ওইখানে কি আপনারা ট্রুলি ট্রাই করেছিলেন যে আমি ইউনিটে লস করব না, লাইক লাগলে সমান সমান হয়ে যাক আমার খরচ রেফারেল টেপল দিয়ে, এবং আমি যেটা পাই? না, ওটা চেষ্টা করি নাই, কারণ হচ্ছে again like the way ride sharing businesses are, it is extremely expensive, and this is one of those expenses. বাট মানে এটা হতে পারতো না যে ঠিক আছে আমি ইউনিটে লস করব না, আমি দিয়ে দেখি তাতেও গ্রো করা যায় কিনা, বা তাতে স্পিডটা কত দাঁড়ায়? The strategy possible, but the strategy that we followed is that we had to Grow as fast as possible before our competitors even launch. Like obviously Uber was already in the market. We knew it was only a matter of time that Uber launched, what is today Uber Moto. Yeah. So how far, we had to get bigger than Uber in a shorter span of time. For Uber, it was a switch. For us, it wasn't a switch. We had to build everything from scratch. So marketplace businesses can, and the reason that again, like they can also attract as much money is because it's usually a winner take all market. রাইট, ডিজিটাল তো তাই। হ্যাঁ। So back there was a point where there was 11 ride sharing companies or 12 ride sharing companies at the same time. Right now there's just 2. Yeah, and that is true all over the world, not just in Bangladesh. If you go to Southeast Asia, it's Grab and Gojek. If you go to, I don't know, like USA, it's Uber and Lyft. This India, there is Uber and Ola. It's a 2-player market. So we had to be one of those 2 players. We know that Uber was going to be there. We never thought that we could defeat Uber. Yeah. But we had to be bigger than anyone else in Bangladesh. রাইট। সো আমি এটা বলি রক্তক্ষরণের খেলা আর কি। You have to be very aggressive. রাইট। সো এখন এরপরে আমার যেটা মনে পড়ে, আপনারা দেন হচ্ছে বাইকে তো, কারণ আমার মনে পড়ে এখন পর্যন্ত আমার মাইন্ড এভাবে কাজ করে, আমি যদি গাড়ি কল করতে যাই আমার মনে হয় যে উবার ইউজ করতে হবে, আর আমি পাঠাওতে গাড়ি মানে জীবনে আমি মনে একবার কল করছি, আর বাইক যতবার কল করতে পার মাথায় আসে না যে উবারের বাইক আছে, মাথায় কাজ করে যে ওকে পাঠাও কল করতে হবে। সো যখন আপনারা আমার মনে পড়ে যে আপনারা যখন ইয়েতে আসছেন কিনা বলে গাড়ির সার্ভিসে আসছেন, কত সালে আমি আমার ঠিক মনে নাই, বাট যখন আসছেন তখন আমার কাছে মনে হয়েছিল, জাস্ট আমার কাছে আউটসাইডার হিসেবে আমি এখন এই জিনিসটা জানতে চাই, আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের মেবি উচিত হচ্ছে ইয়ের মার্কেটটাকে আরও স্ট্রংলি ধরে রাখা, তো এই বাইকেরটা যাতে হচ্ছে যে উবার কোনোভাবে এখানে পেনিট্রেট করতে না পারে। আমি জানি না, আমি যেহেতু এত ইনসাইডে তত যাই না, বাইরে থেকে দেখে। যেমন রকমারি ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করার চেষ্টা করেছি, যদিও নাম রকমারি, ডে 1 থেকে আমরা ডিসাইডেড আমরা ডাইভার্সিফাই করবো সব প্রোডাক্টে, এবং আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল 4th বা 5ম বছরে গিয়ে আমরা ডাইভার্সিফিকেশন শুরু করব। বাট ওইরকম একটা টাইমে আমরা ফিল করলাম যে বইয়ের মার্কেটটাতেই আমাদেরকে আসলে এত বেশি ইনভেস্ট করে এরকম একটা স্ট্রং পজিশন বানাইতে হবে যাতে অন্য কেউ এসে অ্যাটলিস্ট এই মার্কেটটা নিতে না পারে। যদিও আমার কেসটা আপনাদের থেকে ভিন্ন, বিকজ এখানে এতগুলা পাবলিশার তারা অ্যাবসোলুটলি ডিজিটালের সাথে সংযোগ নাই, ফলে অন্য কারো জন্য খুব দ্রুত এসে ক্যাপচার করে ফেলা সহজ না। রেদার আমি যদি লম্বা সময় কাজ করে বরং এখানে আমি একটা এরকম দুর্গ তৈরি করতে পারি, যে কারণে আমরা পরবর্তীতে গিয়ে বোধহয় 7ম বা 8ম বছরে গিয়ে আমরা ডাইভার্সিফাই করি, যে কারণে আমার তখন মনে হচ্ছিল, যদি আপনাদের কেসটা ডিফারেন্ট, বাট ডু ইউ থিঙ্ক যে সেটা স্ট্র্যাটেজিক্যালি আপনাদের জন্য রাইট ডিসিশনই ছিল? No, I think that was the right decision, and I'll tell you why. Because of how these different products work, right? So let's say a bike ride, let's say an average price of a bike ride is 100 taka.
Pathao takes 20% commission, so let's say 20 taka. We make money on every ride. Car ride average is 500 taka. 20% of that is 100 taka, right? So 5 bike rides equals to 1 car ride. We knew that Uber was going to launch bikes. If they launched bikes and we did not launch it, what would happen is they would use the money that they would make on cars and then they would Burn it. incentivize for bikes and they'd push us out of the market, right? Because they just had more money and they'll make more money. হ্যাঁ মানে So- এখানে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে অলরেডি দেয়ার ইন দ্য সেম মার্কেট অ্যান্ড হচ্ছে যে তাদের বার্ন করার ক্যাপাসিটি ছিল আপনাদের চেয়ে ডেফিনেটলি বেশি অ্যান্ড টেক ওয়াইজ এটা তো হচ্ছে খুব আকাশ পাতাল ডিফারেন্স তৈরি করা তো আসলে সম্ভব না, বা আমি খুব ইনোভেটিভ কিছু করলে আরেকজন পরের দিন সেটা বানাই ফেলবে। সো সেখানে তো আসলে মূল জিনিসটাই তো হচ্ছে হলো বা কে কত বেশি বার্ন করতে পারে, কে কত বেশি ইউজারকে Correct. ডিসকাউন্ট দিতে পারে, কেন দ্যার ইজ দ্য অনলি ওয়েপন হ্যাঁ। আউটস্মার্ট করে সব বাজার স্ট্র্যাটেজি। See, this is why again I think companies need. I mean, it's obviously better if they don't need to raise money, but the problem is that what if someone else raises money, রাইট right? They now have a much bigger balance sheet to attack you with. হ্যাঁ, তো স্টার্টআপ গেমে অ্যাকচুয়ালি এটা আসলে কোনো মানে ইয়ে নাই, অল্টারনেটিভ নাই আসলে। মানে obviously alternate আছে মানে, but those are much less successful, right? People who have had those success are very early companies. হ্যাঁ, যাদের কোনো competition ছিল না. So if Uber was making 100 taka per car ride, they could subsidize 5 bike rides and they could push us out of the market, which meant that we had to either launch cars and we had to attack them, right? So it's a little like maramari. তো হ্যাঁ ডেফিনেটলি It's a তুই এখানে মারতে আসবি, আমি তার আগে আমি তোরে মারবো। আচ্ছা, তো ওই মারামারিতে দেন আপনাদের মানে স্ট্র্যাটেজিক উইনটা কেমন ছিল, বা মানে তারপর কি হইলো আসলে জিনিসটা, সিনারিওটা কি দাঁড়াইলো? So, so we launched cars first in Chittagong, right? Not in Dhaka, because Uber wasn't in Chittagong. So we launched it over there. Yeah, we got some early customers. We saw that, okay, the product works. We immediately after that launched in Dhaka. It was going well. Then we quickly came to the problem, which is we realized that আচ্ছা বাংলাদেশ মার্কেট আসলে তো বড় না। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে let's say for bikes, right? Let's say an average bike ride is 50 taka or 100 taka. A lot of people aren't even willing to pay that. A lot of people aren't willing to pay 80 taka or even 50 taka. যারা পে করার তারা অলরেডি পে করতেছে, কিন্তু যারা ধরেন বাসে আছে, maybe we could able to convert a percent of them, but 99% of them will continue using buses because buses are much cheaper, right? And they'd rather walk. So, the realization started to dawn on us যে আচ্ছা বাংলাদেশে আমরা ভাবলাম যে আচ্ছা 16 কোটি মানুষের দেশ, অনেক এক্সপেনশন করা যাবে, বাট আসলে 2 কোটি মানুষ, বড় জোর 4 কোটি মানুষ হয়তো আমাদের সার্ভিস ইউজ করবে। হ্যাঁ, এর চেয়ে বেশি হয়তো সার্ভিস তারা ইউজ করবে না, কারণ people are not that rich in Bangladesh. After Dhaka and Chittagong, where else do we launch? We can launch in Sylhet. Sylheter বাইকের সংখ্যা অনেক কম. We can launch in Khulna, বাইকের সংখ্যা কম, plus এই দুই জায়গাতে জামও নাই। So that value proposition that we save time and save your money doesn't really work in smaller cities. So that's why again, like এখনো কিন্তু Pathao isn't in all over Bangladesh, because we just know that the amount of investment it will take to grow in those markets is not, it's not worth it, right? So that meant is that we have to do one of two things. Number one, how do we extract more value from existing customers? That's when we launched Pathao Food. And we decided that we needed to go international. So we launched in Nepal.
বাট ওই জায়গাটা আমি একটু জানতে চাই, সেটা হলো যে যখন আপনারা উবারের সাথে ফাইটটা শুরু করলেন, তখন কি উবার আরো বেশি করতে শুরু করেনি, ডিসকাউন্ট দেওয়া বা ইত্যাদি? হ্যাঁ। তাতে আপনাদের বার্নিংও তখন বেড়ে যাচ্ছিল। হ্যাঁ। ওকে, সো when we had to raise more money. বাট দেন ও তো তখন, এটা তো ওই যে বললাম রক্তক্ষরণের খেলা, কার গায়ে কতক্ষণ রক্ত থাকে। তো তখন গিয়ে আপনাদের কি এটা কি বলতে পারি যে স্ট্র্যাটেজিক চেঞ্জটা এটা, যে আপনারা উবার ফুডে যে এখানে কনসেন্ট্রেট করার, সো যদি এটা হতো যে আপনারা যখন উবারের মার্কেটে পেনিট্রেট করলেন, তখন তো হয়তো উবার এটা আরো ফিয়ার্সলি এটাকে অ্যাটাক করলো বোধহয়, নাকি? তো সেটা না করে যদি উবার ফুডটাই বরং আপনি আগে করতেন, যেটা উবারকে ডিরেক্টলি প্রথমে করা হচ্ছে না, বিকজ কার দিয়ে তো সে ফুড ডেলিভারি এটা সেন্স মেক করতো না, তো সেটা কি আরো বেটার স্ট্র্যাটেজিক ডিসিশন হতে পারতো? Probably, but I think technically it was easier to launch cars than bikes because it's the same tech, right? It's same driver training, same operation, same everything. It's just a new category, দিক right? থেকে সেম, বাট আবার কম্পিটিটরকে যেহেতু আমি আবার করে দিছি, কি নাম বলে যে ফাইটে ইনভাইট করছি, সেটা তো আবার আমার জন্য মানে আমি ফাইটে ইনভাইট করি না, আমি জানতাম যে ফাইটটা হবে। সেটাই। Like it's a matter of time. ওরা সেপ্টেম্বর না লঞ্চ করে হয়তো অক্টোবরে লঞ্চ করবে, হ্যাঁ, রাইট। right? It's gonna happen. তারপর উবার ফুডের দিকে যাওয়ার ফলে এটা কি মানে তখন এটা বেটার কোনো রেজাল্ট দিল নাকি? So the approach is different, right? Patha always wanted to be a super app, and even now it's obviously rides and food is big, courier is big, but you can also do grocery delivery. You can also do আমরা e-commerce নিয়ে আসতেছি soon. হ্যাঁ, বেশ কয়েকটা জিনিস আছে এখানে। So that's sort of the Patha's vision, যে we want to capture every part of your Bangladeshi's digital life, right? It's easier said than done, obviously. ডেফিনেটলি। হ্যাঁ, যেন আমরা পেমেন্টস নিয়ে অনেক ইনভেস্ট করতেছি এখন। তেমনি তো শুরুর দিকে আপনার বোধহয় কিছু কাজ করতে গিয়ে রেগুলেশনের কিছু ইস্যু দাঁড়িয়েছিল, ওগুলো কি সলভড? ওগুলো সলভড। We are now licensed by the Bangladesh Bank. হ্যাঁ, so there's all of these digital products that we want to use, want to build, whereas Uber is just ride sharing. সো এই পর্যন্ত এখন পাঠাও যে জায়গাটায় আসছে, এটার ভিতরে সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস কোনটা ছিল? কত নম্বর? থেকে আপনি শুরু করলেন, মেবি একটা তো খুব I think we had like 7 or 8 different crises. I think the one thing that was most visible is যখন আপনি লে অফ করলেন, 2019 we were, because again like we were burning so much money that we continuously needed to raise money. হ্যাঁ, হঠাৎ করে একদিন this investment dried up. হ্যাঁ, we still had our burn, but this investment হঠাৎ করে stop হয়ে গেছে, and so we had to drastically change the company in a very short period of time. I wish there was a better way of doing it, but the only way that we could do it was we had to lay off almost half of the company and drastically reduce our burn overnight. And it was extremely, extremely hard, but because we did that, we were able to survive. Right? So that was, I think, the most visible one. আর একটা যদি বলেন। COVID crisis was bad also because there was no ride sharing, there was no food delivery, right? Like আমাদের কাজই রাস্তায়, এবং রাস্তায় বন্ধ হয়ে গেছিল। But at that time মানুষজন আবার বেশি খুব ই-কমার্সের দিকে ঝুঁকছিল, তখন আমাদের কুরিয়ার বিজনেসটা অ্যাকচুয়ালি ওয়ার্কড আউট, রাইট? সো এই কুরিয়ার বিজনেসটা আমরা লাইক রাইড শেয়ারিং এর জন্য এতদিন তো বললাম রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, এটাতে এত অ্যাটেনশন দিয়েছিলাম। কুরিয়ার বিজনেস ছিল, but we were not really giving it as much attention as it deserved. Yeah. So at this time we started giving that more attention, and now that is a bigger part of the business, right? So yeah, I think you have crises, and the problem isn't like having crises. You're running a business. মানুষজন লাইফে কত ক্রাইসিস হয়, তারও বেশি ক্রাইসিস হয়। That's how you respond to those crises. So crisis সময় কখনো কি মনে হয়েছে এই ব্যবসা বাণিজ্য ছেড়ে টেরে দিই?
কয়বার যে মনে আছে ভাই, হ্যাঁ, like কেন like you know the worst thing is like there is a time আমি জানি যে আচ্ছা আমার ইনভেস্টমেন্ট এখন বন্ধ হয়ে গেছে, I still have some money, হ্যাঁ, I'm trying to figure out what is a way of keeping the company alive, হ্যাঁ। সবাই মনে করতেছে ইলিয়াস একটা জিনিয়াস, হ্যাঁ, ইলিয়াস অ্যাওয়ার্ড পাইতেছে অনেক, হ্যাঁ, ও পাঠাও, সবাই বলতেছে ভাই পাঠাও তো অনেক জোস করতেছে, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা লাভ কোটি করতেছে। লাভ। ভিতরে আমি জানি যে ভাই আমার ব্যবসা আমি মানে 2 মাস পরে বন্ধ করে দিতে হবে, হ্যাঁ, কি করবো এখানে, লাইক দোজ পয়েন্টস আই বেসিক্যালি সুইসাইডাল, লাইক কি করবো আমি জানি না, হ্যাঁ। and it was especially hard because others thought that I was in a much better state, so কাকে বলবো, সেটাই, হ্যাঁ। Yeah, no, those are some of the more difficult spots, হ্যাঁ, কারণ right? বাংলাদেশে হয় কি যে ট্র্যাডিশনাল বিজনেসে যেরকম যে শুরু থেকে তো কাইন্ড অফ প্রফিট জেনারেট করে, অ্যাটলিস্ট ইউনিটি তো লস করে না, যে কারণে আমি প্রচুর মানুষ খুব কনফিউজড এবং শুনে অবাক হয়, কারণ স্টার্টআপরা তো সহজে প্রফিটেবল হয় না। ভাই কি বলেন ভাই, কেন লসে থাকবে, এভরিডে কত রাইড কত কিছু, বা রাইড না শুধু, মানে অন্য যতগুলো বিজনেস আছে। সো এই ক্রাইসিসটা বাংলাদেশে বোঝানো আরো বেশি ডিফিকাল্ট। যে মানে at that time we did loss making, but over the 2020 2021 we finally turned profit making, right? Because we had those crises, right? তো এফিশিয়েন্ট হওয়ার সুযোগ হয়েছে, হ্যাঁ, যে আচ্ছা এখন এফিশিয়েন্ট হইতে হবে, মানে there's no other choice, রাইট? right? So we had to become efficient, and we did, and now the company is in a much better position on a unit economic level. But yes, it's true that প্রথম দিকে we were not unit economic positive. সো এখানে আমি একটু জানতে চাই যে মানে ওই সেই ছোট্ট একটা টিম থেকে এখন পাঠাও কত বড় টিম? 1500। সো এই জার্নিতে পিপল ম্যানেজমেন্টের জায়গা থেকে, মানে বাংলাদেশের এই জায়গাটাতে যেমন আমাদের পিপলের ক্ষেত্রে, হ্যাঁ পিপল আর ট্যালেন্টেড, বাট অনেক ক্ষেত্রে হয়তো ডিসিপ্লিন না, অনেক ক্ষেত্রে হয়তো তাদের অনেক ধরনের ল্যাকিং থাকে, বাট ইকোসিস্টেম ইজ নট ইয়েট ইভেন দ্যাট মাচ সাপোর্টিভ। সো সেই জায়গা থেকে ওই জায়গার চ্যালেঞ্জগুলো একটু জানতে চাই, যে বিল্ডিং এ বিগ কোম্পানি অ্যান্ড দেন দের ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিথিং, সেই জায়গাতে ওখানে সবচেয়ে বেশি ফোকাসকে আপনাকে দিতে হয়েছিল কিনা, বা হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট? I think again, like I got lucky with we had some great initial leaders who took a lot of the load from me, and they were মানে সবকিছুই যে আমার দেখতে সেরকম না, যাদেরকে প্রথম দিকে আমরা নিয়েছিলাম তারা নিজেদের মতো ওদের টিম গোছায় ফেলছে, and we gave people that autonomy, যে এটা তোমার কাজ, figure out how to do it. Our team was, even our external team was, leadership team was very young. আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, যে বাংলাদেশে তো বড় বড় কোম্পানি মানে যারা সিনিয়র পিপল, আর গ্লোবালি তো এখন স্টার্টআপ মানে একদম ফুল অফ ভেরি ইয়াং, তো ইয়াংদের সেই উত্তেজনা থাকে, এনার্জি থাকে, বাট তাদের হয়তো ল্যাক অফ এক্সপার্টাইজ অর থাকতে এক্সপিরিয়েন্সের অভাব। তো সেটা কি আপনাকে কোনোভাবে সাফার করিয়েছে নাকি? Of course, but I think there's a balance, right? যে আপনার টিমে কি সিনিয়র টিম মেম্বার এরকম আছে যাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে? মানে এখন আছে, হ্যাঁ, তখন হয়তো ছিল না। আচ্ছা, হ্যাঁ, we did make some key hires, right? We brought in some early Uber employees, right, into our company, যারা উবার ইউএসএ তে কাজ করতো, অথবা উবার অস্ট্রেলিয়াতে কাজ করতো, উবার সিঙ্গাপুরে কাজ করতো, ওদেরকে নিয়ে আসছিলাম, হ্যাঁ। বাট again, like we were able to do that after we had sort of enough money. But otherwise, again, like the team was very young and they were also very inspired. What helped is that আমরা এমন একটা প্রোডাক্ট বানাতাম যেটা তাদের ফ্রেন্ডরা ইউজ করতো, রাইট? সো পিপল লাইকড বিং অ্যাসোসিয়েট উইথ পাঠাও, যে হ্যাঁ আমি এই প্রোডাক্টের এটা পুশ দিলাম, নতুন প্রোডাক্ট, নেক্সট ডে মাই ফ্রেন্ডস আর কমেন্টিং অ্যাবাউট ইট, রাইট? দ্যাট ইজ ভেরি ইন্সপিরেশনাল। সো ইয়া, আই থিঙ্ক there's a balance. সো এখন আপনাদের যে অপারেশন, তাতে তো সবচেয়ে বড়টা বোধহয় হচ্ছে কুরিয়ার, আমি জানি না অবশ্য, ধারণা করছি। সো সেক্ষেত্রে এখনকার অপারেশনের ক্ষেত্রে আপনাদের
সবচেয়ে বিগেস্ট কোনটা আপনার পিপল ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, অর রেভিনিউ ওয়াইজ হোয়াট এভার, আর ROI ওয়াইজ যদি চিন্তা করেন? I think of all of these things, courier is the bigger one, আচ্ছা, right? And again, like it's interesting because we did, like, most people are familiar with ride sharing and food delivery. Yeah, but our first business wasn't in ride sharing or food delivery. First business was in courier, right? ব্যাক টু প্যাভিলিয়নের মতো। ব্যাক টু প্যাভিলিয়ন। এবং ওইটাই হচ্ছে একমাত্র business যেটা স্লো স্টেডিলি গ্রো করে যাচ্ছে, has always been unit economic positive. হ্যাঁ, এর কোনো ঝামেলাই হয় নাই। So I think the lesson over here is that sometimes the boring businesses that you don't know about can do really well. Right? আর অন্যদিকে হাইপ করলে এখানে সবচেয়ে বেশি ঝামেলা হাইপ গুলাতে। হ্যাঁ, ওটা সবাই ঝাপায়, বিশেষ করে বাংলাদেশে তো সবাই ক্যালকুলেশনও করে না যে ভাই অমুক করতেছে নিশ্চয়ই অনেক লাভ, আমার এত লাভ করার দরকার নাই। উনি 50 টাকায় সার্ভিস দেয়, আমি 45 টাকায় সার্ভিস দেবো, বাইরে তো জানি না যে আমি ইউনিটে হয়তো 10 টাকা লস করতেছি। রাইট। সো এখন আমি একটু জানতে চাই, সেটা হলো যে আপনার এন্টারপ্রেনারশিপের ভিতরে তো নতুন যেটা নিয়ে আমরা স্টোরি দেখলাম যে আপনি ফিনটেক ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করছেন, উইন্ডোর অ্যাপ, এবং রিসেন্টলি সেটা একটা ইয়ে হয়েছে, মার্জার বা কি অ্যাকোয়ার করেছে So আপনাদেরকে। after Pathao I started this other company called Wind, and Wind এ আমরা কাজ করতাম হচ্ছে স্টেবল কয়েন পেমেন্টস নিয়ে। এটা কবে শুরু করলেন, কত সালে? 2022। বাট আপনার ওখানে যারা লিডারশিপ টিমে ছিল, লিডারশিপ বলতে বলবো ফাউন্ডারদের মধ্যে যারা ছিল, এইটা কি আপনি আলাদা করলেন নাকি ওই ফাউন্ডাররাও এখানে আছে? Oh no, it's a completely different team. ওকে। Altogether. So by this time, again, like 2021 এর শেষে I realized by this time যে আচ্ছা, পাঠক যত বড় হয়েছে এটা হতে থাকবে, বাট হয়তো অত আর ফিউচার গ্রোথ হয়তো হবে না। হ্যাঁ, and at the same time I also wanted to do something much more international. So left Pathao, started Wind. We also we started working in crypto and stablecoin payments. My hypothesis was যে মানুষজন যদি crypto payments করে, then it is going to be faster and cheaper than going through banking rails, right? So basically we're working in the cutting edge of tech. I fixed a lot of those mistakes that I thought I made in Wind, in Pathao. I fixed them on Wind. And we grew also pretty well, right? I did not hire as many people this time. Team was small, product was global, and within like 2 or 3 years, right, we had the opportunity recently to merge with River, right? It is a telco company out of US. So I was like, okay, you know what, at a full cycle of a startup entrepreneur should be starting a company and exiting, right? So okay, now I have there's an opportunity to exit, so like I'll take that, right? So finish that full cycle of being an entrepreneur. সো সেক্ষেত্রে এখন আপনার যে অপারেশনটা, সেই অপারেশন টিম সাইজ আপনি বলেছেন যে কম্পেয়ার টু পাঠাও সেটা অনেক ছোট অপারেশন, সো দ্যাট মিনস এটা মোর এফিশিয়েন্ট মেবি। সো এই যে এইবারের জার্নিটা আপনি পাঠাওর সাথে অলরেডি কিছুটা কম্পেয়ার করেছেন, তো এইবারের জার্নিটাকে আপনি যদি কম্প্যারিজন আরও কয়েকটা জায়গা থেকে করেন, ইন টার্মস অফ টিম, ইন টার্মস অফ ইনিশিয়াল ক্রাইসিস, ইন টার্মস অফ স্কেলেবিলিটি, ইন টার্মস অফ গোয়িং গ্লোবাল, ইন টার্মস অফ ইফিসিয়েন্সি, কি ম্যাচুরিটি আপনি মনে করেন যে আপনার গ্রো করেছে, যেটা হয়তো আরও আর্লি স্টেজে করলে আপনি এভাবে না করে হয়তো অন্যভাবে করতেন? Some things were better than others, right? So what was better? Number one was like selection of markets. হ্যাঁ, যে আচ্ছা প্রথম থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বানাবো, নট আ বাংলা স্পেসিফিক প্রোডাক্ট। বাট ইন্টারন্যাশনাল এটাও আবার চিন্তা করেন যে ওখানে আবার কম্পিটিশনও অনেক বড়। Yes, but also there is access to more talent. There is access to more capital. Right. So I think that's fine. So things we did well was we did tech well, right? We did fundraising well. I think team selection could have been better, right? It was still good, could have been better. I think I needed to hire people faster this time.
right? And this was actually very hard for me, even at Pathao, even at Winbert, যে আমরা আমি or personally like আমি মানুষকে হায়ার করি and I continue to give them opportunities to improve. But you know, we can tell within like 6 months to a year যে কে কাজের এবং কে কাজের না. But we keep them around. And I don't think I should have done that, or anyone should do that. Like if someone is underperforming, fire them fast. ওকে, Right? Just রাখার দরকার নেই। তো সেটা তো আপনি আগের চেয়ে বেটার করতেছেন নাকি ওখানে আপনার আরো ইমপ্রুভ করা দরকার মনে করতেছেন? মানে Wind did it better, but I think River I'll want to do even better. Right? Look, again, like we're not running a charity. ঠিক আছে? We're running a business. Right. হ্যাঁ, You need to be cruel to be kind. হ্যাঁ, because একজন যদি continuously underperform করে and you have given them feedback and they don't improve, but you still keep them, this is wrong on many different levels. Number one, your other employees are getting the message যে it is okay to underperform. Right? So তখন ওরা বলবে আচ্ছা ওরা তো ঠিক মতো কাজ করতেছে না, আমরা এত কষ্ট করার কি দরকার? Right, exactly. Culture নষ্ট। Right? This is wrong, right? Number one. Number two is because it could also be that it's our fault now. That I am unable to teach this person. Right? That is also true. And if I'm unable to teach this person, that means that এখানে এসে আমার আটকায় আছে। Right. ও ছাড়ছে না, আমিও ছাড়ছি না, ও আটকে গেছে, ওরও কিন্তু ফিউচার গ্রোথ হবে না। Right. So I think again, like the solution is like be very aggressive. Right? I think one of the things that I want to implement in River is just bottom 10% of the company always gets cut. পাঠাওয়ে যখন আমি প্রথম we had to fire like 200-300 people and it was extremely difficult. And I thought that I failed everyone, right? I failed these people who trusted me. না, ওটি বললাম, you need to be cruel to be kind, because এই cruelty না দেখাইলে বাকি সবার প্রতি যে আমার kindness. But first of all, like I had to fire everyone else if I didn't fire 200 people, right? And it was tough. But secondly, all of those people within like a month, they already got new jobs. So like, sometimes, we আমরা নিজেদেরকে অনেক বেশি পানিশ করি in our heads. Right. We shouldn't be punishing us. So আমি এখন শেষের দিকে চলে আসতে চাই। তো এই যে আমরা এতক্ষণ দেখলাম যে যা আউটওয়ার্ড ওয়ার্ল্ড দেখতেছে, আপনি কি করতেছেন, কি বানাচ্ছেন, কি বেচতেছেন, বাট ইনার ওয়ার্ল্ড আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছেন এভরিডে, অর ইন্টারনাল নিজের যে গ্রোথ সেই জায়গাগুলোকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, বা মেবি আপনার সারাদিনের রুটিনটাও যদি কাইন্ড অফ শেয়ার করেন, তাহলে হয়তো এখানকার এন্টারপ্রেনাররা কিছু ইনসাইট পাবে যে একজন এন্টারপ্রেনার নিজেকে কিভাবে রেডি করে। So a couple of things. Number one, and again, like I can do this now. হ্যাঁ, আগে করতে পারতাম না, কারণ আগে হচ্ছে যে 12-14 ঘন্টা হচ্ছে ব্যবসার পিছনে যেত, তখন এসব করা হতো না। বাট নাও আই ট্রাই টু, নাম্বার ওয়ান, আই থিঙ্ক স্লিপ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্লিপ হ্যাজ টু বি একটা প্রায়োরিটি দেওয়া উচিত ঘুমের উপরে, যে আমি হচ্ছে অ্যাটলিস্ট 7 ঘন্টা ঘুমাবো পার নাইট, রাইট? নাম্বার ওয়ান। হ্যাঁ, এখন যদি মনে করে যে ভাই যখন আপনি পাঠাও চালাচ্ছেন তখন যদি 7 ঘন্টা ঘুমাইতেন তাহলে কি পাঠাও হইতো? না, আমি এখন এটা বলতে পারতেছি না। আমি প্রথমে ডিসক্লেইমার দিয়ে দিয়েছি, প্রথমে আমি ডিসক্লেইমার দিয়েছি। হ্যাঁ, আর্লি লাইফে স্টার্টআপ করার আগে 7 ঘন্টা ঘুমায়ও, পরে আবার ঘুমায়, মাঝখানে কম ঘুমাইতে হবে। আর মানে তখন আই ওয়াজ ডুইং আ লট অফ আনহেলদি থিংস, অ্যান্ড এমন না যে আমি যদি এখন ইফ আই কুড গো টু দ্য পাস্ট অ্যান্ড টেল younger Ilyas, they do those things, Ilyas would still do it. I don't think that Ilyas will listen. Yeah. But এখন I can tell other people যে ভাই ঘুম important, exercise is important. Yeah. Spend like 1 hour like or 4 hours a week. Yeah. Like just doing physical exercises, কারণ বাংলাদেশিদের আমাদের জিন্স অত ভালো না। হ্যাঁ, আমরা বেশি ভাত খাই, আমাদের ডায়াবেটিস প্রোন জাতি। হ্যাঁ, জাস্ট ডু আ লট অফ এক্সারসাইজেস, মেক শিওর যে ভিটামিনস খাচ্ছ, খাবারে ভিটামিনস নাই।
হ্যাঁ, one of the best things that has happened to me this year is that আমি অনেক ভিটামিন ডি নেওয়া শুরু করছি। আমার ভিটামিন ডি ওয়াজ লো, ডক্টর বাংলাদেশে তো সবার সবার লো। Doctor said that to take 40,000 IU a week. I started taking 10,000 IU a day, and after 2 or 3 weeks, I think my mind is clearer now than it has ever been. ভিটামিন ডি করার পর ইনক্রিজ করার পর। Yeah. Vitamin D3, বাট আপনি vitamin সানলাইটে যাচ্ছেন K2. নাকি জাস্ট এই সাপ্লিমেন্ট না, বা supplement. ওকে। It's such a cheap thing, right? Like 2,000 টাকার কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, which lasts for like 3 months, 4 months easily. And it's just it makes you feel so much better at everything. So again, you asked me the inner work. Like inner work is basics, right? Sleep well, eat well, exercise, take your vitamins. I do some meditation, sometimes some journaling as well, right? To help me clear my mind. And what about knowledge? I used to read a lot of books. I don't as much anymore, as I'm guilty of that. Yeah. সেখানে যদি কিছু রিকমেন্ডেশন বলেন যারা স্টার্ট আপ করতেছে তাদের জন্য, যদি আপনি জাস্ট কয়েকটা বই বলেন যে number one book about startups I feel is this book by Ben Horowitz called Hard Thing About Hard Things. ওকে Ben Horowitz was one of the founders of Netscape and right now leads one of the largest venture funds in the world called A16Z, Andreessen Horowitz. So he wrote a book, it's called Hard Thing About Hard Things কারণ the entire book is about how running a business is hard. And he talks about all of this as well, like you have to fire people, how do you hire people, or don't do this, don't do that. So I think that's a great book. Arekta boy, I would say, if anyone is running a startup could read is this book called Secrets of Sand Hill Road. That book is about how does venture capital work, right? So I think those two books are. আর এনি পডকাস্ট অর এরকম কোনো কিছু অনলাইন রিসোর্স? Y Combinator already YouTube posted. videos Y Combinator. are Right. amazing, right? That's a good place to start. আর এমনি অন্য কোনো এন্টারপ্রেনার যাকে আপনি কাইন্ড অফ রোল মডেল মতো মনে করেন, যে বা কোন একটা ক্রাইসিস হলে আপনি খোঁজার চেষ্টা করেন যে সে হলে কি করতো? Philosophically, I try to follow this guy called Naval Ravikant. He is the founder of AngelList. He's a Sri Lankan guy in US, and খুব সুন্দর কিছু আর্টিকেল আছে, কিছু পডকাস্ট আছে। Naval Ravikant's podcasts are actually pretty good. Right? He talks about how to be rich without being lucky. Right? Which I think is a great start. So yeah, I think that. But ওই যেটা বললাম যে with entrepreneurs you look at them and you think that you feel like maybe Jack Ma has everything figured out, or Elon Musk has everything figured out, or I don't know, Sam Altman. But the reality is that I don't think anyone has figured it out, right? And like Jack Ma got into trouble with the Chinese government, and now he basically lost Alibaba. Right? He was a great entrepreneur, but he made that one mistake. Like, you're in China, don't talk bad about the Chinese government, and that's what he did. Or you see Elon Musk and you'll think, Elon Musk is great because SpaceX, Tesla সব করতেছে. But at the same time, you see some of the things that he does in personal life, and you're like, should this person really be my role model? So I don't think, I don't think you should put anyone in a pedestal. Right? এই আমার হিরো, একে আমি ফলো করতে হবে। Take whatever you want from different person, right? Like, your challenges are unique to you. Just keep your heart open, learn from everyone, and apply the things that apply to you. ওকে, সো একদম লাস্ট কোয়েশ্চেন যেটা করতে চাই সেটা হচ্ছে যে জুনিয়র ইলিয়াসকে যদি আপনি এখন বসে অ্যাডভাইস করতেন, যে ইলিয়াস মেবি আরো 10 বছর আগের ইলিয়াস, কি what kind of 3 advices? Put yourself first. I think ultimately no one really looks out for you, right? I'm a business partner, for your friends.
আই থিঙ্ক ভালো সময় অনেক ফ্রেন্ড পাওয়া যায়, হুম, হ্যাঁ, খারাপ সময় ফ্রেন্ড পাওয়া যায় না। সো আই জাস্ট সে ইভেন ভালো সময় জাস্ট লুক আউট ফর ইয়োর সেলফ মোর দেন other people. Don't sacrifice too much for other people. হুম, Because if you are not taking care of yourself, who will? হুম। আরো পিপলকে হেল্প করতে হলে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। আগে নিজেকে টেক কেয়ার করো, পরে অন্য সবাই ইয়ে হয়ে যাবে। এরোপ্লেনে বলে না যে অক্সিজেন মাস্ক বের হয়ে আসবে, আগে নিজেরটা পরেন তারপর বাচ্চাকে পড়ান। হ্যাঁ, and that's actually a beautiful way of putting it, right? হ্যাঁ, মানে শুনতে সেলফিশ শোনা যায়, কি বাচ্চাকে আগে না পড়ে আমি মাস্ক আগে পরবো, because আমি যদি আগে মাস্কটা না পড়ি, so how would I be able to help other people? Yeah, also like, there's a world outside of just running a business, running startups. Yeah. I don't regret the fact that I used to spend 12 hours, 14 hours a day working, because I think that took me to where I need to be, where I am today, and I'm very grateful for that. But at the same time, can't let that become your identity, right? So it was very hard for me to leave Pathao, because for a while like Pathao was my identity. সবাই আমাকে জানতো ইলিয়াস মানে পাঠাও, হ্যাঁ। So leaving Pathao was an extremely hard decision for me, but it was necessary for growth. So I would say that, work-এর বাইরে কি আছে? Get some hobbies, man. Like, don't be boring. যদি আমি বলছিলাম এটা লাস্ট কোশ্চেন, তারপর আপনার এই কথাটা শুনে আর একটা প্রশ্ন করার খুব ইচ্ছা হইতেছে। সেটা হলো, ধরেন যে আপনার বয়স 70, 75 বা হোয়াটএভার, মানে অ্যাট দ্য এন্ড অফ ইয়োর লাইফ। সো এটা কি চিন্তা করে দেখছেন যে তখন কি হলে মনে হবে যে আপনার লাইফটা মিনিংফুল হয়েছে? I am still figuring that out, right? I think একটা অ্যান্সার হচ্ছে যে, I've created jobs for thousands of people directly and indirectly. Yeah, I have a level, if not for me, I have a level of recognition for my work. Yeah, that is more than what most people get in their entire lives. Right? Again, I'm very grateful for that. I appreciate that. But এখন আমার প্রবলেম হয়ে গেছে, যেহেতু এটা হয়ে গেছে অলরেডি, and I'm still young. Yeah, what next? And I don't know. And I don't know. So I'm still figuring that out. Okay, great. ওই যে জানি না বলতে হবে। Great. আলহামদুলিল্লাহ, we had a very good discussion. So আমরা আসলে শেষ করে ফেলছি, আমার দিক থেকে আর কোনো কোয়েশ্চেন নাই। স্টিল আপনি যদি মনে করেন যে আমাদের অডিয়েন্স, তাদের উদ্দেশ্যে আপনার আর কিছু এক্সট্রা বলার আছে যেটা হয়তো আমি কোয়েশ্চেন করি নাই, বা এটা বলতে পারলে ভালো লাগতো, do you have anything like that? I think we talked about a lot of different things, right? I would say, and I think we talked about it, just recap, যদি অন্য কেউ উদ্যোক্তা হতে চায়, right? I think it's important to know that what you're doing is risky, and you need to learn how to manage risks, right? Don't take more risks than you need to. আমি এমন অনেক এন্টারপ্রেনার পাইছি যারা হচ্ছে যে ব্যবসা করতেছিল, ব্যবসার উপর এত ইনভেস্টেড হয়ে গেছে যে ব্যবসা খারাপ করতেছে, সে তার ওয়াইফের জুয়েলারি এনে সেল করে তাও ব্যবসা চালাইতেছে। লাইক, ডোন্ট বি দ্যাট পারসন যে আচ্ছা আমার এতটুকু রিস্ক, এই রিস্কের পরে আমি আর যাব না। হ্যাঁ, নট এভরিওয়ান ক্যান বি অ্যান এন্টারপ্রেনার, অ্যান্ড দ্যাট ইজ ফাইন, রাইট? ইফ ইউ নো দ্যাট দিস ইজ মাই লিমিট, এতটুকু লিমিট করে দেন do something else or start another business. Don't think that you know everything, your idea is the greatest, এটা চলবেই চলবে। People have lost a lot of companies, a lot of empires, right? Thinking that they have gone down with the ship. Don't go down with the ship. No one will respect that. Okay, thank you very much. ইলিয়াস ভাই, আমরা অ্যাকচুয়ালি আই থিঙ্ক অনেক ভালো ভালো ইনসাইট পাইছি আপনার আলোচনা থেকে। তো দর্শক, আমাদের প্রত্যেকটা পর্বে যে ঘোষণাটা থাকে যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, আপনার এখান থেকে নেওয়ার মতো কি আছে, সেটা আমাদের কমেন্টে আপনারা লিখে জানাবেন, এবং সেখান থেকে অন্তত 3 জনকে যারা সুন্দর করে কমেন্ট করতে পারবেন, এটার ইনসাইটগুলো তুলে ধরতে পারবেন আমাদের আজকের আলোচনা, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব ইনশাল্লাহ।
আর আমাদের এই পুরো আয়োজনের যেটা টার্গেট, যে ইলিয়াস ভাই এখানে যেটা রাইটলি বলেছেন যে অন্টারপ্রেনারশিপ সবাই আসতে হবে নেসেসারি না, বাট কিছু পাগল থাকবে, কিছু রিস্ক টেকার থাকবে, তাই না, যে যাদের অ্যাকচুয়ালি এক্সট্রা জিনিস না, অথবা এই 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 যে গ্যাঞ্জামটা, এই যে একটা রিস্কি লাইফ, এটাতেই তার আনন্দ। তো এরকম সবাই হতে হবে না, এবং এরকম সবাই হলে দুনিয়া চলবেও না। বাট আমরা চাচ্ছি থ্রু আওয়ার এই প্রোগ্রাম ওরকম কিছু মানুষ যারা এরকম রিস্ক টেকার হতে চায়, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চায়, তাদের জন্য অ্যাটলিস্ট আমরা কিছু ইনসাইট তুলে ধরতে পারি। তো সেটুকুই আমাদের চেষ্টা। সো আর আজকের আলোচনা থেকে উঠে আসছে বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যে আমাদের রাইট এন্টারপ্রেনারদেরকে দরকার, যারা দেশের এই প্রবলেমগুলোকে সলভ করবে, সেটাও তো অ্যাকচুয়ালি আমাদেরকে সলভ করতে হবে, বিকজ আমাদের দেশের প্রবলেম তার অন্য কেউ এসে সলভ করে দিয়ে যাবে না। সো আমরা সেই ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। সো সামনের দিনের আপনারা যারা শুনছেন, আপনারা যারা ভবিষ্যতের এন্টারপ্রেনার হবেন, যাদের ক্যাপাবিলিটি মেবি আমাদের চেয়ে অনেক বেশি থাকবে, তারা যেন বাংলাদেশটাকে অনেক সুন্দর করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। বই, গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্স, ফুডস, ফ্যাশন, কিডস। ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে? 3 লক্ষাধিক বই, 11,000 প্লাস কিডস আইটেম, 4,500 প্লাস গ্রোসারি ও অর্গানিক পণ্য, 14,000 প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স, 12,000 প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম, 4,500 গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স, 5,500 কিচেন আইটেম, 12,000 প্লাস ফার্নিচার আইটেম, 1,500 প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস, 19,000 প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম, 2,000 প্লাস ইসলামী উপকরণ, 1,000-এরও বেশি অটোমেটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসরিজ। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই